নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, এই মুহূর্তে বাংলার বুকে যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া রয়েছে, এছাড়াও প্রিন্ট মিডিয়া, সমস্ত কিছু মিডিয়া ধরে আমরা যদি হাতে গুনি তাহলে খুব বেশি না। তাদের মধ্যে এবিপি আনন্দ, ২৪ ঘন্টা, টিভি9 বা নিউজ বাংলার মতো চ্যানেলগুলো রয়েছে। তো এই সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া আজকে জনমানসে যতটুকু না প্রভাব ফেলতে পারছে, তার থেকে অনেক বেশি প্রভাব ফেলছে সাধারণ মানুষের মতামত অনুযায়ী ডিজিটাল মিডিয়া। অর্থাৎ কিনা এই অল্টারনেটিভ, আমরা যারা ইউটিউবে কাজ করছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তারা। এবং এটা বারে বারে এটা প্রমাণিত। দেখুন, যে মেইনস্ট্রিম মিডিয়া মূলত যারা শাসনে থাকে তাদের হয়ে তদবির করে। কারণ তাদের এই করার পিছনের যে মূল কারণ, তাদের একটা বড় প্রোডাকশন হাউস, তাদের খরচা, প্রতিদিনকার ব্যয় এবং একটা বিপুল পরিমাণ তাদের মাসিক খরচ, সেটা নির্বাহ করবার জন্য তাদের বিজ্ঞাপনের দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু সরকার যখন জনবিরোধী হয়ে ওঠে, তখন সরকারের হয়ে কথা বলার জন্য এই মিডিয়াকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাদের পরিচিতি, সেই মিডিয়াকে ব্যবহার করতে হয় সরকারের। এবং সরকারের খারাপ কাজ বা যে সমস্ত, যেমন আজকের এই পশ্চিম বাংলায় সরকার কত রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সেগুলোকে যদি ডিফোকাস করতে হয় তাহলে মেইনস্ট্রিম মিডিয়ার সাহায্য অবশ্যই লাগে। আর মেইনস্ট্রিম মিডিয়াকে এই সরকারেরা বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করে। তার প্রধান মাধ্যমই হচ্ছে গিয়ে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনের লোভে এরা সঠিক খবরটা তুলে ধরে না। দেখুন, সাহিত্য যেমন সমাজ দর্পণ, ঠিক তেমনি মিডিয়ার রোলটাও কিন্তু সমাজের আয়না। সমাজে যা ঘটছে সেটা ভালো মন্দ সমস্ত কিছু মানুষের সামনে তুলে ধরাটাই মিডিয়ার প্রধান কাজ। এবং এই বিষয়ে আমরা বিভিন্ন মানুষের মতামত নিয়েছি। আমরা তাদের কাছেও প্রশ্ন করেছিলাম যে এই অল্টারনেটিভ মিডিয়া এখন কিরকম রোল প্লে করছে। তার উত্তরে তিনি বলছেন, একটু শুনে নিন। আমরা এই সরকারের যেটা দেখেছি যে বিরুদ্ধ স্বরকে কিছুতেই মান্যতা দেওয়ার তো কোনো জায়গা নেই, বরং আমরা যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করি তাদেরকে বারে বারে রক্তচক্ষুর সামনে পড়তে হয় যেন সরকারের বিরুদ্ধাচরণ না করা হয়। তো এতে আপনারা বারে বারে আমাদের বিভিন্ন সহকর্মীদের সহযোগিতা করেছেন। আমরা আগামী ভবিষ্যতে থেকে এই সরকারের আরো, তারা যে দুর্নীতিতে যুক্ত, আপামর দুর্নীতি তারা নিমজ্জিত এই সরকারটা, সেটা আপনারা আপনাদের কাজ করবেন। একজন সাংবাদিকের কাজ হচ্ছে সত্যতা তুলে ধরা। তাতে আমি কতটা খুশি হলাম না মমতা ব্যানার্জি কতটা খুশি হলেন, কি বিকাশ ভট্টাচার্য কতটা খুশি হলেন, কি অধীর চৌধুরী কতটা খুশি হলেন, সেটা বড় কথা নয়। আপনি আপনার ভিউ দিন, কিন্তু ভিউটা আপনাকে দুর্নীতি নিয়ে দিতে হবে। আপনার স্ট্যান্ড দেখান। আমার বক্তব্য তো এই জায়গাতেই, আপনারা যারা ডিজিটাল মিডিয়াতে সংবাদ পরিবেশন করছেন, কেন আপনারা জনপ্রিয় হচ্ছেন? তার কারণ মানুষ যেটা মেইনস্ট্রিম মিডিয়ার কাছ থেকে আশা করে সেটা পাচ্ছে না। মেইনস্ট্রিম মিডিয়াতে যাতে করে খবরগুলো প্রকাশ্যে তারা প্রকাশ না করেন, তার জন্য রাজ্য সরকার একটা অ্যাড এজেন্সি, কখনো ভাবতে পেরেছেন সরকারের একটা অ্যাড এজেন্সি পশ্চিমবঙ্গে সেটা আছে? আপনি জানেন গত কয়েক মাস আগে ডকুমেন্ট বেরিয়েছে, সে ডকুমেন্টের কপি আপনাকে এই পরে দেখাতে পারি, যে একটা 10 সেকেন্ডের টিভিসি বানিয়েছে ডেঙ্গু সচেতনতা নিয়ে, যেখানে 72 লক্ষ টাকা বিল করেছে সরকারের কাছে। এত রাগ অভিজিৎ গাঙ্গুলির উপর কেন? কেন হঠাৎ করে রাগের কারণটা লিপস অ্যান্ড বাউন্সের কথা আসার পরেই? এতদিন তো হচ্ছিল না। লিপস অ্যান্ড বাউন্স আসার পর কি হলো? সবাইকে লিখতে হলো, যে মিডিয়া লিখছিল জনৈক তৃণমূল নেতার সম্পত্তি, এখন এই কোর্টের অর্ডারের জন্য লিখতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। ফলে ওই জেনেসিসকে দিয়ে আর ধমকানোটা বন্ধ হয়ে গেছে। জেনেসিসের উজ্জ্বল সিনহাকে দিয়ে ধমকাতো, সেটা বন্ধ হয়ে গেছে। ওর লোকজনকে দিয়ে ধমকাতো। আর যা দুর্নীতি বাংলায় হয়েছে, এই জেনেসিসকে ধরে করেছে। শিক্ষায় কি দুর্নীতি দেখেছেন? ওটা সত্যিই একটা ওই মানে টিপস অফ দ্য আইসবার্গ, হিমশৈলের চূড়া মাত্র। যদি তথ্য সংস্কৃতি দপ্তর, যার মন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানকার দুর্নীতি দেখা হয়, তাহলে এই গভর্নমেন্টের মুখ দেখানোর কোনো অধিকার থাকবে না, যে দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জি। তো শুরু, ফলে গৌতম দেব আলাদা কিছু বলেননি। মমতা ব্যানার্জির যে রাজনৈতিক জেনেটিক্স, এটাই কিন্তু এই দুর্নীতির মধ্যে দিয়েই
নইলে আপনি কোনো মানুষের একটা রাজনৈতিক দল 98তে তৈরি হলো জানুয়ারি মাসে, আর সেই বছরই গিয়ে 9টা লোকসভা সিট জিতে ফেলছে, কোন ম্যাজিকে হয়? আর এটা জ্যোতিবাবু ধরেছিলেন, যার জন্যে জ্যোতিবাবু প্রথম থেকে যে কথাটা বলতেন, তৃণমূলের সবচাইতে বড় পাপ হচ্ছে বিজেপির মতন একটা অসভ্য বর্বর দলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসে। হাত ধরে সেই নিয়ে এসেছিল তপন শিকদার একদম 98 নির্বাচন। তো এই জায়গাটা কিন্তু মানুষের কাছে প্রকাশ্যে বলার দরকার। এগুলো যত করে পরিষ্কার করে বলা হবে, তত ওদের যে বাইনারি করার যে প্রচেষ্টা সেটা ভাঙবে। যদি সত্য ইতিহাস থেকে না আমরা দেখাতে পারি, এটা কিন্তু হবে না। মানুষের মধ্যে আবার ওরা শুরু করবে, মমতা ইতিমধ্যেই সিএ এনআরসি নিয়ে জুজু দেখাচ্ছে, আবার বিজেপি নেমে পড়ছে, ওই একই পদ্ধতি 21-এর মতন আবার মানুষকে ভাওতা দেওয়ার জন্য চেষ্টা করছে। মানে মানুষকে সত্য জায়গাটা, সেটা একমাত্র বামপন্থীরা পারেন, কারণ বামপন্থীরাই রাজনীতিকে আবেগ দিয়ে মেলাতে চান না। হ্যাঁ, দেখুন, এই রকম ভাবেই আমাদের এই অল্টারনেটিভ মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করছি তাদেরকে এতটা প্রশংসা করছেন, ভূয়সী প্রশংসা করছেন যে মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমাদের জনপ্রিয়তা দিনে দিনে কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা যারা এই অল্টারনেটিভ মিডিয়ায় চোখ রাখেন তারা নিশ্চিতভাবে এটুকু স্বীকার করবেন যে বেশ কিছু এমন ডিজিটাল চ্যানেল আছে যাদের ভিউজ কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া থেকে অনেক গুণ বেশি। তো আমরা অচিরেই আরো আরো মানুষের মনে পৌঁছে যাব, মানুষের কাছে পৌঁছে যাব এই কারণেই আমরাই সঠিক খবরটা তুলে ধরবার জন্য বদ্ধপরিকর, এবং যেটা সাদা সেটা সাদা হিসাবেই দেখাবো, যেটা কালো সেটা কালো হিসেবেই দেখাবো। আমাদের কাছে তারাও পরামর্শ দিচ্ছেন যে সঠিক খবরটা মানুষের সামনে তুলে ধরবার জন্য আমরা অবশ্যই সেই রকম সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর যে সংবাদে মানুষ অন্তত সচেতন হবে, মানুষ অন্তত সঠিক খবরটা খুঁজে পাবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।